দ্রাবের মূল ভগ্নাংশের সঙ্গে সমান। এক কথায় কি, বাষ্পচাপের আপেক্ষিক অবনমন দ্রাবের মূল ভগ্নাংশের সঙ্গে সমানুপাতিক। ইকুয়েশন কি? P0 minus P by P0 is equal to x2। কি বলেছিলাম না, দ্রবণের বাষ্পচাপের আপেক্ষিক অবনমন কার? দ্রাবের। এটা কিন্তু দ্রাবের মূল ভগ্নাংশের সঙ্গে সমান। দ্রাবের মূল ভগ্নাংশের সঙ্গে সমান। এখন এই রাউল্টের সূত্র বলতে গিয়ে আমরা কতগুলো জিনিস বলেছি যেটা আমরা একটু বুঝে নেব। এটা বলেছি যে অনুদ্বায়ী। কীরকম? অনুদ্বায়ী, দ্রাবটা হতে হবে অনুদ্বায়ী, 1 নম্বর। 2 নম্বর, তড়িৎ অবিশ্লেষ্য। 3 নম্বর, অসংযোজিত। অনুদ্বায়ী কেন নেব না, যদি দ্রবণের দ্রাবকণাগুলো উদ্বায়ী হয়, দ্রাবকণা যদি উদ্বায়ী হয়, দ্রাবকণা উদ্বায়ী, দ্রাবকণা হচ্ছে উদ্বায়ী। তাহলে উদ্বায়ী যদি হয় তাহলে কি হবে? দ্রবণের মধ্যে আমরা বলেছি 2 রকমের জিনিস থাকে, একটা হচ্ছে দ্রাব আর একটা হচ্ছে দ্রাবক। তাহলে দ্রাব এবং দ্রাবক কণাগুলো যদি থাকে তাহলে উভয় কণাই দ্রবণের মধ্যে উপস্থিত আছে। তাহলে উভয় যদি উপস্থিত থাকে তাহলে উভয়ই বাষ্পীভূত হতে থাকবে, এটাও বাষ্পীভূত হবে, দ্রাবকণাগুলোও বাষ্পীভূত হবে, দ্রাবকটাও বাষ্পীভূত হবে। তাহলে ক্ষতিটা কি? তাহলে আমরা প্রথমেই চলে যাই যে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন জিনিসটা কি। বাষ্পচাপের আপেক্ষিক অবনমন বুঝতে গেলে তাহলে প্রথমে এখানে একটা পাত্র আছে, তাহলে পাত্রের মধ্যে রাখা আছে হচ্ছে বিশুদ্ধ দ্রাব পদার্থ। তাহলে দ্রাব কণাগুলোর মধ্যে আছে। এবার আমি তার মধ্যে মিশিয়েছি কি, দ্রাবক কণাগুলো তার মধ্যে আমি মেশাবো। তাহলে দ্রাবক কণাগুলো যদি আমি মেশাই তাহলে দ্রাব আছে, দ্রাবক আছে। তাহলে বাষ্পচাপ দ্রবণের বাষ্পচাপ কি হবে না, বিশুদ্ধ অবস্থায় যখন দ্রবণের মধ্যে কেবল দ্রাবক অণুগুলোর উপস্থিত থাকবে তাহলে তার বাষ্পচাপ হচ্ছে কত? P0। যখন উভয়ে উপস্থিত থাকবে, অর্থাৎ দ্রাব এবং দ্রাবক উভয়ই যখন উপস্থিত থাকবে তখন দ্রবণের বাষ্পচাপ হচ্ছে P। তাহলে বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ P0, দ্রবণের বাষ্পচাপ হচ্ছে P। তাহলে বাষ্পচাপের অবনমন কত হলো? বাষ্পচাপের অবনমন হলো বাষ্পচাপের অবনমন কি না, P0 মাইনাস P। বাষ্পচাপের আপেক্ষিক অবনমন কি? P0 মাইনাস P বাই হচ্ছে P। রাউল্টের সূত্র কি বলল? রাউল্টের সূত্র বলল যে এই বাষ্পচাপের আপেক্ষিক অবনমন অর্থাৎ P0 মাইনাস P বাই P ইজ ইকুয়াল টু x2। অর্থাৎ দ্রাবের
মোল ভগ্নাংশের সঙ্গে বাষ্পচাপের আপেক্ষিক অবনমনের মান হচ্ছে সমান। এখন আমরা বেঁধে দিলাম কি কি, যে দ্রাবটা নেব তাকে হতে হবে অনুদ্বায়ী। অনুদ্বায়ী যদি না হয়ে উদ্বায়ী যদি হতো, আমরা প্রথমে দেখিয়েছিলাম যদি দ্রাব উদ্বায়ী হতো তাহলে দ্রাব এবং দ্রাবক উভয়ই বাষ্পীভূত হতো। তাহলে দ্রাব এবং দ্রাবক যদি উভয়ই বাষ্পীভূত হয়ে যায় তাহলে কি না, তাহলে পি এর মান বাড়তে পারবে। পি জিরোর মান যা ছিল পি এর মান বাড়বে, তাহলে টোটাল বাষ্পচাপের আপেক্ষিক অবনমনের মান কমে যাবে। 1 নম্বর। 2 নম্বর, আমরা এবার নিই যে তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ আমরা নিয়েছিলাম। তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ না নিয়ে আমরা যদি পদার্থটাকে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নিই তাহলে কি অসুবিধা হবে? তড়িৎ বিশ্লেষ্য পদার্থটা নিচ্ছি তড়িৎ বিশ্লেষ্য। তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নিয়েছি। তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নিলে তাহলে দ্রবণের মধ্যে দ্রাব কণাগুলো আয়নে বিয়োজিত হবে। তাহলে আয়নে যত বিয়োজিত হবে তাহলে দ্রাবের কণার সংখ্যা বৃদ্ধি পাবে এবং বাষ্পচাপের আপেক্ষিক অবনমনের মান বৃদ্ধি পাবে। কেন আপেক্ষিক অবনমনের মান বৃদ্ধি পাবে কেন? তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নেয়ার ফলে দ্রবণের মধ্যে যে দ্রাব এবং দ্রাবক কণাগুলো আমরা নিয়েছিলাম তাহলে কার পরিমাণ বৃদ্ধি পাচ্ছে না, দ্রাব কণাগুলোর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তাহলে সংখ্যাগুলো দেখি। তাহলে আগে যে সংখ্যা ছিল এখন সারফেস এরিয়ায় দেখা যাচ্ছে যে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হওয়ার ফলে দ্রাব কণাগুলোর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তাহলে দ্রাব কণার সংখ্যা যদি বৃদ্ধি পায় তাহলে বাষ্পচাপের আপেক্ষিক অবনমনের মান বৃদ্ধি পাবে না হ্রাস পাবে? না, দ্রাবের বিয়োজনের ফলে দ্রাবের কণা বৃদ্ধি পায়, বাষ্পচাপের আপেক্ষিক অবনমনের মান বৃদ্ধি পাবে। বাষ্পচাপের আপেক্ষিক অবনমনের মান বৃদ্ধি পাবে কেন? না, এখানটায় চলে আসি। পি তখন পি এর মান তখন কী হবে? কমতে শুরু করবে। তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হলে দ্রাব কণাগুলোর সংখ্যা বৃদ্ধি পাবে। দ্রাব কণাগুলোর সংখ্যা বৃদ্ধি পেলে কিসের? পি এর মান কী হবে? এখানে পি এর মান কী হবে? কমে যাবে। কার থেকে? পি জিরো থেকে পি এর মান কমতে থাকবে। কেন? দ্রবণে দ্রাবক পদার্থের উপস্থিতি কম হবে, অর্থাৎ দ্রবণের বাষ্পচাপ কম হবে। দ্রবণের বাষ্পচাপ যদি কম হয় তাহলে কি, দ্রবণের বাষ্পচাপ কম হলে পি জিরো মাইনাস পি এর মান বৃদ্ধি পাবে, অর্থাৎ আপেক্ষিক অবনমন পি জিরো মাইনাস পি বাই পি জিরো ইজ ইকুয়াল টু পি জিরো ইজ ইকুয়াল টু কী হবে না x2। তাহলে পি জিরো মাইনাস পি বাই পি জিরো ইজ ইকুয়াল টু x2। এখন আর একটা কী বলেছে যে অসংযোজিত কঠিন দ্রাব। এবার নিই অসংযোজিত কঠিন দ্রাব। অসংযোজিত কঠিন দ্রাব পদার্থ কি না, সে একই ব্যাপার। দ্রবণের মধ্যে সারফেস এরিয়া দ্রাবক কণাগুলো আছে এবং আমি তার মধ্যে দ্রাব অণুগুলো যোগ করে দিলাম। এবার বলছে যে অসংযোজিত কঠিন দ্রাব নিতে হবে। যদি ব্যাপারটা সংযোজিত হতো, দ্রাব সংযোজিত যদি হতো তাহলে ঘটনাটা কি ঘটতো? ঘটনাটা তাহলে দুটো অণুর মধ্যে আকর্ষণ বলের পরিমাণ বৃদ্ধি পেত। আকর্ষণ বল যত বৃদ্ধি পাবে তত কী হবে না, সংযোজিত পদার্থগুলির মধ্যে দ্রাব কণাগুলোর সংখ্যা কমে যেতে থাকবে। দ্রাব কণাগুলোর সংখ্যা এরা কী হবে
দ্রবণের মধ্যে এরা সংযোজিত হতে থাকবে। সংযোজিত হলে উপরের সারফেসে তখন কী হবে, দ্রাবক থেকে দ্রাবক কণাগুলোর সংখ্যা বৃদ্ধি পাবে। দ্রাবক কণাগুলোর সংখ্যা যদি বৃদ্ধি পায় তখন আমার যে ইকুয়েশনটা ছিল সেই ইকুয়েশনটা কী দেখেছি আমরা? ইকুয়েশনটা ছিল যে P0 মাইনাস পি বাই P0 ইজ ইকুয়াল টু x2। তাহলে আপেক্ষিক অবনমনের মান বৃদ্ধি পাবে না হ্রাস পাবে? না, সংযোজিত হলে পি এর মান বৃদ্ধি পাবে। পি এর মান বৃদ্ধি পেলে আপেক্ষিক অবনমনের মান তখন কী হবে? কম হবে। আপেক্ষিক অবনমনের মান কম, টোটাল ভ্যালুটা কমে যাবে। পি এর মান যেহেতু পি এর মান বৃদ্ধি পাচ্ছে মানে P0 মাইনাস পি তার মান কমে যাচ্ছে, সুতরাং P0 মাইনাস পি বাই P0 এর মান কম হচ্ছে, ইজিক্যাল টু x2। আপেক্ষিক অবনমনের মান কম হবে। এবার আমরা দেখে নিই যে রাউল্টের সূত্র থেকে, রাউল্টের সূত্র কী? রাউল্টের সূত্রে বাষ্পচাপের আপেক্ষিক অবনমন। তাহলে বাষ্পচাপের আপেক্ষিক অবনমনের রাউল্টের সূত্র কী বলেছিল যে বাষ্পচাপের আপেক্ষিক অবনমনের মান কিসের ওপরে নির্ভর করে? দ্রাবের মূল ভগ্নাংশের উপরে নির্ভর করে। ইকুয়েশনটা কী ছিল? P0 মাইনাস পি বাই P0 ইজ ইকুয়াল টু x2। তাহলে তার থেকে আমরা আণবিক গুরুত্ব নির্ণয় করতে পারবো। আণবিক গুরুত্ব নির্ণয় করব কিভাবে? না, আণবিক গুরুত্ব নির্ণয়ের ক্ষেত্রে আমরা এখানে নিচ্ছি দ্রাবক আর হচ্ছে দ্রাবক। দ্রাবকের ক্ষেত্রে ওজন ধরে নিলাম W1 গ্রাম। দ্রাবকের ওজন আমি ধরে নিচ্ছি W1 গ্রাম। দ্রাবের ওজন আমি ধরে নিলাম না W2 গ্রাম। দ্রাবকের আণবিক গুরুত্ব আমরা ধরে নিলাম হচ্ছে M1 গ্রাম। দ্রাবের আণবিক গুরুত্ব আমরা ধরে নিচ্ছি না M2 গ্রাম। মোল সংখ্যা, দ্রাবকের মোল সংখ্যা আমি ধরে নিলাম, দ্রাবকের মূল সংখ্যা হচ্ছে N1 আর দ্রাবের মূল সংখ্যা আমি ধরে নিচ্ছি না N2। দ্রাবকের ওজন ধরে নিলাম W1 গ্রাম, দ্রাবের W2 গ্রাম। দ্রাবকের ওজন দ্রাবকের ওজন আমি ধরে নিয়েছি W1 গ্রাম, দ্রাবের ওজন ধরে নিয়েছি W2 গ্রাম। দ্রাবকের আণবিক গুরুত্ব ধরে নিয়েছি M1 গ্রাম আর দ্রাবের আণবিক গুরুত্ব ধরে নিয়েছি M2 গ্রাম। মোল সংখ্যা ধরে নিয়েছি দ্রাবকের N1 আর দ্রাবের ধরে নিয়েছি N2। তাহলে N1 ইজ ইকাল টু কি? না, N1 ইজ ইকুয়াল টু কী হবে? W1 বাই M1 এবং N2 ইজ ইকুয়াল টু কি? N2 ইজ ইকুয়াল টু W2 বাই M2। এখন রাউল্টের সূত্রে কী ছিল? রাউল্টের সূত্রে ছিল যে P0 মাইনাস পি বাই P0 ইজ ইকাল টু x2। x2 হচ্ছে মূল ভগ্নাংশ। কার মূল ভগ্নাংশ? দ্রাবের মূল ভগ্নাংশ। তাহলে x2টাকে আমি কি লিখতে পারি? ইজ ইকুয়াল টু N2 বাই N1 প্লাস N2। এখন N2 বাই N1 প্লাস N2 এই জায়গাটা মাইনিউটলি লক্ষ্য করো। N2 বাই N1 প্লাস N2। এখন দ্রবণের মধ্যে
দ্রবণের মধ্যে N1 এর মান ভেরি ভেরি গ্রেটার দেন N2। কি বলেছিলাম? মোল সংখ্যা N1, যত মোল দ্রবীভূত থাকবে, এটা কার? দ্রাবকের পরিমাণ যতটা থাকবে, দ্রাবের পরিমাণ তার থেকে খুব খুব কম থাকবে। সেই জন্য আমরা এই ইকুয়েশানে N1 প্লাস N2 নিয়ারলি ইজিক্যাল টু ধরে নিচ্ছি N1। তাহলে N1 যদি ধরি, তাহলে ইকুয়েশানটা কি দাঁড়ালো? ইকুয়েশানটা দাঁড়ালো P0 মাইনাস P বাই P0 ইজ ইকুয়াল টু N2 বাই N1। N2 বাই N1। তাহলে N2 বাই N1 যদি হয়, তাহলে এবার মান বসাই। N2 বাই N1 এর মান কী পেয়েছিলাম? তাহলে P0 মাইনাস P বাই P0 ইজ ইকুয়াল টু N2 অর্থাৎ কি? W2 বাই M2 ডিভাইডেড বাই W1 বাই M1 ইজ ইকুয়াল টু W2 ইন্টু M1 বাই W1 ইন্টু M2। তাহলে M2 ইজ ইকাল টু, M2-র মান কী হবে? এখন আমি আণবিক গুরুত্ব বের করতে চাইছি। কার আণবিক গুরুত্ব বের করতে চাইছি? না, দ্রাবের আণবিক গুরুত্ব বের করতে চাইছি। তাহলে দ্রাবের আণবিক গুরুত্ব কত হবে দেখে নিই। তাহলে এই ইকুয়েশানটার থেকে আমি বলতে পারি M2 ইজ ইকুয়াল টু P0 বাই P মাইনাস P0 মাইনাস P ইন্টু W2 বাই W1 ইন্টু M2 is equal to P0 by P0 minus P0 minus P into W2 into M1 by W1, W2 into M1 by W1। তাহলে এই ইকুয়েশানটার থেকে আমরা কী বার করতে পারবো? না, দ্রাবের আণবিক গুরুত্ব নির্ণয় করতে